বহুল প্রচলিত একটি ধারণা, মানুষ গড়ে মস্তিষ্কের মাত্র 10% ব্যবহার করে, আর বাকি 90% অমৃত অব্যবহৃতই থেকে যায়। এই ধারণা জায়গা পেয়েছে হলিউডের সিনেমাতেও। 2014 সালের মুক্তিপ্রাপ্ত লুসি সিনেমাতেও বিখ্যাত অভিনেতা মর্গ্যান ফ্রিম্যানকে বলতে দেখা যায়, মানুষ গড়ে মস্তিষ্কের মাত্র 10% ব্যবহার করে থাকে। যদি তারা শতভাগ মস্তিষ্ক ব্যবহার করতে পারত, তাহলে বিশ্বে আকর্ষণীয় জিনিস ঘটতে শুরু করত। অথবা আপনি শুনেছেন, আইনস্টাইন তার মস্তিষ্কের মাত্র 10% ব্যবহার করতে পেরেছেন। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ওয়েবসাইটের ধারণাটির সূত্রপাত সম্পর্কে কিছু সূত্র খুঁজে পাওয়া যায়। প্রতিষ্ঠানটির মতে, এ ধারণার সূত্রপাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের নামে ভুল উদ্ধৃত অথবা 17 শতকের ফরাসি মনোবিজ্ঞানী পিয়েরে ফ্লোরেন্সের কাজের ভুল ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে। আমেরিকান দার্শনিক ও মনোবিজ্ঞানী উইলিয়াম জেমসের 1908 সালে প্রকাশিত একটি বই থেকে এ ধারণার সূত্রপাত হতে পারে। তিনি তার দ্য এনার্জিস অফ ম্যান বইয়ে লিখেছিলেন, আমরা আমাদের সম্ভাব্য মানসিক ও শারীরিক সক্ষমতার অল্প কিছু অংশমাত্র ব্যবহার করি। অথবা আমেরিকান মনোবিজ্ঞানী কার্ল ল্যাশলির কাছ থেকেও এ ধারণার সূত্রপাত ঘটতে পারে। ল্যাশলি ইঁদুরের মস্তিষ্কের একটি বড় অংশ সরিয়ে নেন, তারপর দেখেন ইঁদুরগুলো বিশেষ কিছু কাজ আয়ত্ত করতে পেরেছে। কিন্তু এখন জানি, মানব মস্তিষ্কের সামান্য অংশ ক্ষতিগ্রস্ত হলেও সেটি আচরণ কেমন মারাত্মক প্রভাব ফেলে। তবে যেভাবে এই ধারণার উৎপত্তি হোক না কেন, পরে বিভিন্ন সংবাদ মাধ্যমেও কোনো ধরনের বৈজ্ঞানিক তথ্যসূত্র ছাড়াই এ ধারণার প্রচার করে এসেছে। স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলথ লাইনের প্রতিবেদন থেকে জানা যায়, ধারণাটির সূচনা কিভাবে তা সঠিকভাবে জানা যায় না। এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। কোনো একটি নির্দিষ্ট সময়ে মানুষের মস্তিষ্কের কোনো অংশ অপর অংশ থেকে বেশি কাজ করতে পারে। তবে এর মানে এই নয় যে মস্তিষ্কের বাকি 90% ব্যবহৃত হয় না। মস্তিষ্কের প্রতিটি অংশ ভিন্ন ভিন্ন কাজের জন্য নিয়োজিত থাকে। একজন মানুষ সারাদিনে তার মস্তিষ্কের সব কয়েকটি অংশ ব্যবহার করতে পারে। বিজ্ঞান বিষয়ক ওয়েবসাইট লাইফ সায়েন্সের প্রকাশিত প্রতিবেদনের মস্তিষ্কের ব্যবহার সংক্রান্ত ধারণাটি বেশ কয়েকজন স্নায়ু বিশেষজ্ঞের মতো উল্লেখ করে সঠিক নয় বলে চিহ্নিত করেছেন। হার্ভার্ড ইউনিভার্সিটির বিবর্তনীয় নিউরোসায়েন্সের সহকারী অধ্যাপক এরিস হেটস এর প্রসঙ্গে বলেছেন, আমাদের সমস্ত মস্তিষ্ক সবসময় ব্যবহৃত হয়। হেটস মস্তিষ্কের কার্যকলাপকে হৃদযন্ত্রের সঙ্গে তুলনা করেছেন। যখন শরীর বিশ্রাম থাকে তখন হৃদযন্ত্র যেভাবে রক্ত সরবরাহের জন্য সংকোচন প্রসারণ অব্যাহত রাখে, তেমনি মানব মস্তিষ্কের কোষ, যাকে বলে নিউরন, সর্বদা সক্রিয় থাকে। টেক্সাস বিশ্ববিদ্যালয়ের ব্রেন হেলথ প্রকল্পের অপারেশনের প্রধান ও স্নায়ুবিজ্ঞানী জুলি ফ্র্যাটান্টোনিও ধারণাটিকে মিথ বা কল্পকথা বলে উল্লেখ করেছেন। ইউনিভার্সিটি অফ আরাকানাস ফর মেডিকেল সায়েন্স প্রকাশিত এক প্রতিবেদনের এ ধারণার উৎপত্তি সম্পর্কে উইলিয়াম জেমসের দ্য এনার্জিস অফ ম্যান বইয়ের লেখা লাইনটির উল্লেখ করা যায়, একজন সুস্থ মানুষের মস্তিষ্ক সবসময় সক্রিয় থেকে শরীরের চেতন অচেতন সব ধরনের কাজে অংশগ্রহণ করে। এমনকি মস্তিষ্ক দৈনিক কাজের জন্য মানবদেহের উৎপাদিত 20% শক্তি ব্যবহার করে, কারণ মস্তিষ্কের বিভিন্ন অংশ ভিন্ন ভিন্ন কাজে নিয়োজিত থাকে, যেমন দেখা, শোনা, পড়া, ঘ্রাণ নেওয়া ইত্যাদি। শনাক্ত ও প্রক্রিয়াকরণের জন্য মস্তিষ্কের আলাদা আলাদা অংশ কাজ করে। শহর জুড়ে বিস্তৃত নিউরনের জাল বৈদ্যুতিক সংকোচন মস্তিষ্ক বয়ে নিয়ে যায়, আবার মস্তিষ্ক থেকে নির্দেশ বয়ে আনে। নিরবিচ্ছিন্নভাবে এই প্রক্রিয়া চলে, এ কারণে মস্তিষ্কের এত শক্তির প্রয়োজন হয়। যুক্তরাষ্ট্রের আলোকজনক একাডেমিক চিকিৎসা কেন্দ্র মায়ো ক্লিনিক্সের স্নায়ু বিশেষজ্ঞ জন হেনলি বলেন, মানুষ মস্তিষ্কের পুরোটাই ব্যবহার করে এবং এটি বৈজ্ঞানিক ভিত্তি আছে। এমনকি মানুষ যখন ঘুমায় তখনও মস্তিষ্কের ফ্রন্টাল কর্টেক্স সক্রিয় থাকে।
বাল্টিমোর জনস হেপকিন্স স্কুল অফ মেডিসিন স্নায়ু বিশেষজ্ঞ ব্যারি গার্ডন বলেন 10%। ব্যাপারটি শুধু ভুল নয়, হাস্যকরও বটে। মস্তিষ্কের মাত্র 10% ব্যবহার করে কোনো কাজই করা সম্ভব নয়। স্নায়ু বিশেষজ্ঞ ব্যারি ব্যারস্টেইন 7 কারণে প্রচলিত ধারণাকে শুধুই শ্রুতিকথা হিসেবে প্রমাণ করেছেন। যেমন, মস্তিষ্কের মাত্র 10% ব্যবহার করে থাকলে কোনো অংশ ক্ষতিগ্রস্ত হলেও তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু বাস্তবে দেখা যায় মস্তিষ্কের কোনো অংশের সামান্য ক্ষতিতেই বড় ধরনের প্রতিক্রিয়া হয়। মস্তিষ্কের আধুনিক স্ক্যান পদ্ধতি দেখা গেছে মস্তিষ্ক সর্বদা সক্রিয় থাকে, তবে কিছু কিছু অংশ হয়তো কখনো অন্য সময়ের চেয়ে বেশি সক্রিয় থাকে। এমনকি ঘুমের মধ্যে মানুষের মস্তিষ্ক সক্রিয় থাকে। অবশ্য কোনো অংশ গুরুতর ক্ষতিগ্রস্ত মস্তিষ্কের নীরব এলাকা দেখা যেতে পারে। 3. অক্সিজেন এবং শক্তি খরচের দিক থেকে মস্তিষ্ক মানব শরীরের সবচেয়ে ব্যয়বহুল অঙ্গ। এটি শরীরের প্রায় 20% শক্তি খরচ করে, যদিও ওজন সমগ্র শরীরের মাত্র 2%। যদি এই রকমের একটি অঙ্গের 90% অকেজ হয়ে থাকত, তাহলে বিবর্তনের ধারায় মস্তিষ্কের নিষ্ক্রিয় অংশগুলো অপ্রয়োজনীয় বিবেচনা বাদ হয়ে যেত। নৈতিক প্রমাণ বলেছে বিবর্তনের শুরুর দিকে শিশুর বড় মস্তিষ্কের কারণে প্রসবের সময় বহু মায়ের ও নবজাতকের মৃত্যু হয়েছে। 90% অপ্রয়োজনীয় হলে বিবর্তনীয় ধারণায় মানুষের মস্তিষ্ক হতো আকারে আরও ছোট। 4. মস্তিষ্কের প্রতিটি অংশই আলাদা আলাদা কাজ করে। পুরো মস্তিষ্ক এককভাবে কাজ করে না, বরং প্রতিটি অংশ একটি জটিল প্রক্রিয়ায় সমষ্টিগতভাবে কাজ করে। এই প্রক্রিয়া পর্যবেক্ষণ করে এমন কোনো অঞ্চল পাওয়া যায়নি যার কোনো কার্যকর ভূমিকা নেই। সিঙ্গেল ইউনিট রেকর্ডিং ব্যবহার করে বিজ্ঞানীরা মস্তিষ্কের ক্ষুদ্র ইলেকট্রোড প্রবেশ করিয়ে প্রতিটি নিউরন পর্যবেক্ষণ করে। যদি 90% নিউরন নিষ্ক্রিয় থাকতো, তাহলে সেটি রেকর্ডিংয়ে ধরা পড়ার কথা। প্রবাহিত থাকলে মস্তিষ্কের কোষের অবক্ষয়ের প্রবণতা রয়েছে। যদি শতকরা 90% নিউরন কোষে অকার্যত থাকতো, তাহলে প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কে অটোপসিতে বিশাল পরিসরে অবক্ষয় পরিলক্ষিত হতো। আইনস্টাইন তার মস্তিষ্কের মাত্র 10% ব্যবহার করতে পেরেছেন। বলা হয়ে থাকে, আইনস্টাইনের এক সাক্ষাৎকারে জৈনিক সাংবাদিককে বলেছিলেন তিনি তার মস্তিষ্কের মাত্র 10% ব্যবহার করতে পেরেছেন। কিন্তু আইনস্টাইনের এ বক্তব্যে কোনো নির্ভরযোগ্য সূত্র খুঁজে পাওয়া যায় না। এ প্রসঙ্গে অ্যালবার্ট আইনস্টাইন আর্কাইভ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় তাদের কাছে এমন কোনো রেকর্ড নেই, অর্থাৎ আইনস্টাইনের নামে কেউ মিথ্যাটা চালু করেছে। সিদ্ধান্ত: মানুষের মস্তিষ্কের মাত্র 10% ব্যবহার করতে পারে। এ ধারণা জন্ম 18 শতকের শেষ ভাগ থেকে। তবে ঠিক কিভাবে এই গালগল্পে শুরু হলো এ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায় না। এ ধারণার জন্ম যেভাবেই বা যেখানেই হোক, এর যে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, তা বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর এরকমই আরো রহস্য রোমাঞ্চকর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।